আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা নিউ ব্লগ শুরু করলাম। আসলে এগুলো আসলে ব্লগ বলা যায় না, এটা ভুল কথা। মানে এটা নতুন কথা বলার জন্য আসলাম, নতুন কোনো ব্লগ না। এখন তো শুধু কথা বলাই কাজ, এখন তো আর ভিডিওর সামনে কোনো অ্যাক্টিভিটিস করার মতন মনে করেন ওয়ে নেই, অপশন নেই। হ্যাঁ, এমন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, চাইলেও হচ্ছে গিয়ে আমি এগুলোর ইগনোর করতে পারি না। আমার গতকালকের ভিডিও যারা দেখছেন তারা মোটামুটি সবাই জানেন আমি কি বলছি। হুম, আমি আহামরি কোনো খারাপ কথা বলছি কিনা, বা আমার সাথে আজকে আজকে ভিডিওতে যে কথাগুলো বলছে আর কি, সেই কথাগুলো বলার মতো কোনো কথা আমি আমার ভিডিওতে বলছি কিনা। হুম, এই কথার পরিপ্রেক্ষিতে আসলে এই কথাগুলো আসে কিনা, সর্বোপরি মূল কথা হচ্ছে এটা। তো আজকে আপনাদের ভাইয়ার ভিডিও যারা দেখছেন, রাজের ভিডিও, সোজা কথা রাজের ভিডিও যারা দেখছেন, তারা আমার একটু জানাবেন যে আসলে আমি গতকালকে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওর কোন কথার কারণে আজকের মানে ও যে কথাগুলো বলছে এই কথাগুলো আসে। আমি যদি না থাকি, এটা যদি কোনো সমাধান হয়, মানে এটা যদি মনে হয় যে আমি না থাকলে সব কিছু সমাধান হয়ে যাবে, তাহলে তো আর থাকা যাবে না, তাই না? আর মানে কি ভেবে কি বলে আমি জানি না, আসলে কি চাইতেছে, মনের ভিতরে কি চলতেছে। সর্বশেষ আমি এতটুকু কথা বলতে পারি যে যেগুলো কথা হইতেছে বা যেগুলো কথা বলতেছে, এগুলো কথা আসলে সংসার করার জন্য বলতেছে না। আর এটা হলো সুযোগ নিতেছে। কি সুযোগ নিতেছে সেটাও বলি আপনাদের। আপনারা যারা মোটামুটি ভিডিও দেখেন তারা জানেন তো যে আমার বড় ভাইয়ের বাসায়, আমার মার বাসায় একটা ঝামেলা চলতেছে। এটা টুকিটাকি একটা বড় ঝামেলাই। আর যার জন্য হচ্ছে আমার বড় ভাই আমার অনেক বেশি দায়ী মনে করে, যে সব কিছুর জন্য হয়তো বা আমিই দায়ী। তো সেই জায়গা থেকে আমি চাইলেই কিন্তু ধামপুরা এখান থেকে যাইয়া আমি কোথাও আমার মার বাসায় উঠতে পারতেছি না বা উঠতে পারবো না। মানে এই কথাটা কেন বলা সেটাও বলি। আপনারা গতকালকে যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কিছু মানুষ এইভাবে কমেন্ট করছে যে স্বামীর ঘরে বসে স্বামীর নামে বদনাম করতেছে, হ্যাঁ, ভিউ কামানোর জন্য। যে মহিলাটা এই কথাটা বলছেন ওই মহিলাটাকে আমি বলতেছি, আপনি কি আমার আগে আপনার মানে রাজের ভিডিও দেখেন নাই? রাজকে কি বলছে ভিডিওতে শুনেন নাই? আমি ভিউ কামানোর জন্য আসছি, আর ও কি করতে আসছে? আপনারা চেহারা দেখাইতে আসছে, তাই না? মানে একটা একটা মেয়ে মানুষ হিসেবে কেন ভাবতে পারেন না, আমি তো এটা বুঝি না। কিছু মানুষ বলতেছেন তানজিলার কাছ থেকে শিখো, তানজিলা কিভাবে সংসার করে। আমার জায়গায় তানজিলা নাই, আর তানজিলার জায়গায় আপনি নাই। সুতরাং আপনি কিভাবে বুঝবেন কিভাবে তানজিলা সংসার করতেছে আর কিভাবে আমি সংসার করতেছি? তানজিলা ছোট থেকে বড় হয়েছে আমাদের কাছে, ও আমাদের দেখে শিখছে কিভাবে সংসার করতে হয়। আর এখন আপনি বলতেছেন যে আমরা শিখবোর কাছে সংসার কিভাবে করতে হয়। হ্যাঁ, এইসব আজগুবি কথাবার্তা বললেন না, ঠিক আছে? আপন পর সবাই চেনে। আপনাদের এতটুকু জিনিস রিয়েলাইজ করা উচিত, তানজিলার ব্যাকগ্রাউন্ড কি আর আমার ব্যাকগ্রাউন্ড কি, ঠিক আছে? নর্মালি চিন্তা করেন তাহলে সব কিছু নর্মাল মনে হবে। তানজিলার ইনকাম কত টাকা আর আমার ইনকাম কত টাকা, এই জিনিসগুলো যখন রিয়েলাইজ করবেন তখন আর এই ভুল ভ্রান্তিগুলো আপনাদের ভিতরে ঢুকবে না, বুঝছেন? যারা বুঝেন নাই তাদেরকে আবারও বইলে দিলাম, রিয়েলাইজ করেন, কম্পেয়ার করেন, দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করেন, কে কোন জায়গার, কার ব্যাকগ্রাউন্ড কি, কে কি করতেছে। হ্যাঁ, এগুলো যখন কম্পেয়ার করবেন তখন অটোমেটিক্যালি বুঝে যাবেন যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়।
সুতরাং ওর সাথে কখনো তুলনা করবেন না। ও মেয়ের সাথে কখনো তুলনা হয় না, বুঝতে পারছেন? মিমের সাথে জোড়া দেন। মিমের জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। মিমের জায়গা থেকে মিম যথেষ্ট করে, আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। কিছু কিছু মানুষ এরকম আছে আমাদের লাইফে, জানে আমি যদি এই গর্তটা খুঁড়ি, এই গর্তের মধ্যে পড়লে আমি ব্যথা পাবো। সে কিন্তু জানে, গর্ত খোঁড়ার আগেই জানে যে গর্তটা খুঁড়লে এই গর্তের মধ্যে যদি আমার পা পড়ে, পা তো পড়বে, গর্ত করলে ওই জায়গাটা হাঁটলে পা পড়বে 100%, এটা সবাই সবাই জানে। সে জানে না শুনেই কিন্তু গর্ত করছে। তারপরে যখন গর্তে তার পা পড়া যায়, তখন কেন তার পা পড়লো সেটা নিয়ে তার পাশের মানুষকে বকাবকি করে। তো আমাদের লাইফেও কিছু কিছু এমন মানুষ আছে জানে না শুনে এগুলা করে, বুঝছেন? যাই হোক, কে কি করছে সেগুলো নিয়ে কথা না বলি। যারা যে করছে সে খুব ভালো করে বুঝতে পারবে আমার এই কথায় যে আসলে আমি কি বুঝাইতে চাইছি। মানে এমন একটা পরিস্থিতি আইছে যে আমার আমার আসলে এই বিষয়গুলো নিয়ে না কথা বলতে ইচ্ছা করে না, সত্যি কথা। আমার এই ঝগড়া ঝাঁটি, মান অভিমান, ভালো লাগা মন্দ লাগা, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। ওদিক দিয়ে আমার বড় ভাইয়ের আজকে একটা ভিডিও দেখলাম, বড় ভাইয়ের ভিডিওর মধ্যে সে সব কিছুতে দায়ী করতেছে, ব্লেম করতেছে। কারে ব্লেম করতেছে? হ্যাঁ, আবার এইদিকে আমি যার ঘর করি সে কি ধরনের কথাবার্তা বলতেছে। এই ধরনের কথাবার্তা শোনার পরে আসলে সত্যি কথা বলতে এই দুনিয়াতে থাকতে ইচ্ছা করে না, মন চায় মরে যায়। ও যে কথাগুলোর বিবরণ দিছে, যে অমুকে এটা বলছে, তার শাশুড়ি বলছে, তার সম্বন্ধে বলছে, এই জন্য সে তার এই কোর জায়গা থেকে দিয়ে দিছে। তো আমার কথা এখন আমি যদি ওইটার আবার ডিটেইলে বলতে যাই, তখন আবার মুখ ব্যাকা হয়ে যাবে না? তখন আবার কি হইব, জামাই ঘরে বসে জামাইয়ের বদনাম করতেছি। একটা জিনিস চিন্তা করেন, আমরা দুজন মানুষ একটা ফ্ল্যাটের মধ্যে থাকতেছি, এই ঝামেলার মধ্যেও আমি এখানেই থাকতেছি। তার কারণ হচ্ছে আমার যাওয়ার কোনো জায়গা নাই, বুঝতে পারছেন? এই জন্য আমি এখানে থাকতেছি, আমার থাকতে হচ্ছে, সেজন্য আমি থাকতেছি। একটা ফ্ল্যাটের মধ্যে দুজন মানুষ থাকতেছি, তার মনের কথা আমার ভিডিও দেখে জানতে হয়, আর তার ভিডিওর বিপরীতে আমার ভিডিও বানাইতে হয়, বুঝতে পারছেন? এই পর্যায়ে আছে সম্পর্ক। সেগুলো নিয়ে আবার আপনারা আমারে বকাঝকা করেন। আমার আপনারা কি বুঝাবেন বলেন? আমি কি কিছুই বুঝি না? দুনিয়াদারি। হ্যাঁ, এটা ঠিক। একটা কথা সর্বোপরি একটা কথা ঠিক বলছেন, যে আমি আমার ফ্যামিলির প্রতি প্রচুর পরিমাণে দুর্বল। বাপের বাড়ির প্রতি প্রচুর পরিমাণ দুর্বল। আর এই দুর্বলতাটা আসছে একমাত্র আমার বাবা মারা যাওয়ার কারণে। সত্যি কথাটা বললাম আপনাদের, আমার বাবা যদি মারা না যেত তাহলে এই দুর্বলতাটা আসতো না। বা আমি দুর্বল আগে থেকেই, একদম আগাগোড়াই, একদম ছোটবেলা থেকেই ফ্যামিলির প্রতি অনেক বেশি দুর্বল। কিন্তু এখন যেটা আসছে দায়বদ্ধতা আর কি, এইটা আসছে আব্বা মারা যাওয়ার পরে। কারণ আব্বা মারা যাওয়ার পরে আমার মা একদম একা। আমি সবসময় এইটা ভাবি যে আমার 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 মারাও কিন্তু 3 ভাই বোন, আমার মারও 2টা ভাই, আর আমার মা একা, 3জন। আমার মার কোনো বোন নাই, আবার আমারও কোনো বোন নাই। আমার নানিরও একটা ইতিহাস আছে, সেটা যদি কোনো দিন সময় হয় আমি আপনাদেরকে বলবো। আমার নানির একটা অনেক ভয়ঙ্কর ইতিহাস আছে, এত ভয়ঙ্কর ইতিহাস। উনি মারা গেছে, উনি দুনিয়াতে নাই, ওনার নিয়ে এই ভয়ঙ্কর ইতিহাস আমার আসলে শেয়ার করাটা উচিত হইব না মনে হয়। তো সেই জন্য বললাম যে আগে আমি পারমিশন নিই আমার মার কাছ থেকে, যদি আমার মা পারমিশন দেয়
তাহলে আমি আপনাদেরকে একদিন শেয়ার করব ঘটনাটা যে আসলে কী হয়েছিল। হ্যাঁ, তো এই সব কিছু না আমি জানি, এটা আমার ফ্যামিলিগত। তো তো ওই আমার মার কোনো বোন নাই, আমার মার মাও নাই, আমার মার বাবাও নাই, আর আমার মার এখন 2 বছর যাবৎ স্বামীও নাই। এখন আমার মা আছে কারে নিয়া, আমার মা আছে আমার ভাইরে নিয়া, আমার বড় ভাইরে নিয়া। আমার বড় ভাই, তার 2টা বাচ্চা, তার বউ, এটা কিন্তু আমার মার একটা দুনিয়া। আমার মা কিন্তু আমার কাছে আসে নাই, সে থাকে তার দুনিয়া নিয়ে থাকে, আমোদ ফুর্তি, হাসি ঠাট্টা। আর আমাদের শারাফত শরীফ অনেক মিষ্টি, আর কথাও বলে অনেক মিষ্টি করে, আর অনেক লক্ষ্মী। ওরা দাদির যে পরিমাণ ভালোবাসে, এরকম খুব কম ভালোবাসা দেখছি আমি দাদি নাতির ভিতরে। তো ওদেরকে ছাইরা হচ্ছে আমার মা থাকতে পারবে না, এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে আমার মা আমার বড় ভাইয়ের প্রতি দুর্বল। কেন দুর্বল? কারণ আমার বড় ভাই ছোটোবেলা থেকে অসুস্থ, সে অনেক কষ্ট করে তার ছেলের বাঁচায় রাখছে, সব কিছু মিলায় আসে, তার ছেলের প্রতি অনেক দুর্বল। এখন এখানে আমার ইনভলভমেন্টটা কোথায়, এটা আপনারা জানতে চাইবেন। আমার ইনভলভমেন্টটা হচ্ছে এই জায়গায় যে আজকে আমার মার তো আসলে মনের, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা কষ্ট থাকে না, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে কষ্ট। আমার মার কিন্তু কষ্ট বলার কোনো জায়গা নেই। আমার মা কার কাছে কষ্ট বলবে সে মানুষটা কিন্তু আমার মার নাই। একমাত্র কে আছে? একমাত্র আমি আছি। আমার কাছে আমার মা কষ্ট বলে, যখন বলতে যায় তখন কান্না করে দেয়। আর কোনো মার চোখের পানি কোনো মেয়ে সহ্য করতে পারে না। আর যে সহ্য করতে পারে সে আসলে হয় সীমার, না হয় মার পেটে থেকে বের হয়নি, এই দুটার একটা। আর আমি আমার মার পেট থেকে বের হয়েছি, আর আমি সীমার না। আমার মার প্রতি প্রচুর মায়া লাগে যখন আমার মা কান্দে। আমি রিয়েলাইজ করি, আমি যখন একা একা রিয়েলাইজ করি তখন আমার অনেক কষ্ট লাগে যে আসলেই তো আমার মার তো একটা বোন নাই, তার একটা স্বামী নাই, তার একটা মা নাই, একটা বাবা নাই, 2টা ভাই আছে, সেই 2টা ভাইয়ের সংসার নিয়ে ব্যস্ত। কারণ আমার বড় মামার ভরা সংসার, তার 3টা ছেলে, একটা ছেলে সরকারি চাকরি করে, 2টা ছেলে বিদেশ থাকে, তার সংসারের কোনো নেই। আমার ছোট মামা, সে আমার মার অনেক ছোট, 12 বছরের ছোট। আমার ছোট মামা ডাব বিক্রি করে, তার 2টা ছেলে, এক ছেলে মাদ্রাসা পড়ে, আর এক ছেলে এখনো মাটির সাথে কথা বলে। তো তারা তাদের সংসার জীবন নিয়ে অনেক ব্যস্ত, তাদের সময় নেই আমার মার সাথে দুঃখ সুখের কথা বলবো, তাদের সময় নেই আমার মার দুঃখের কথা শুনবো, আমার মার পাশে দাঁড়াইবো, আমার মায়ের 2টা সান্ত্বনা দিব, এই সময় তাদের নাই। আমি দেখি নাই, কারণ আমার বাবা যখন মারা গেছে তখনই তারা সান্ত্বনা দেয় নাই। আর এখন তো যাই হোক, এজন্য না আমি আমার মার কথা শুনি। আর যখন মার কথা শুনি, মা যখন কান্দে তখন মনে হয় কি যে সারা পৃথিবীর বিনিময়ে হইলেও আমার মার চোখের পানি আমি মুছে দিই। তাহলে মার চোখের পানি কি? মার চোখের পানি তার ছেলের নিয়ে। আর তার ছেলেকে, তার ছেলে হচ্ছে আমার বড় ভাই। আর আমার বড় ভাইয়ের সমস্যা মানে আমার মার সমস্যা, আর আমার মার সমস্যা মানে হচ্ছে আমার সমস্যা হয়ে দাঁড়ায়। আমার মার চোখের পানি আমার চোখের পানি হয়ে দাঁড়ায়। এর কারণে হচ্ছে আমি আমার ভাইয়ের লোন টানি। সবাই জিজ্ঞেস করেন না কেন লোন টানি? এই কারণে লোন টানি। যারা মারে ভালোবাসে তারা এটা বুঝবে, এছাড়া অন্য কেউ বুঝবে না কেন ভালোবাসে। আর আমার দোষও না, একটা সময় পর আমার মার মতন হয়ে যাবে। তারপরে তো আমার মার একটা সান্ত্বনার জায়গা আছে, সারা পৃথিবীর বিনিময় হইল তার মেয়ে তার হাসি চায়, খুশি চায়, ভালো থাকাটা চায়। আমার সেটাও নাই, আমার সেটাও নাই। একটা সন্তান নাই, কোনো ভরসার জায়গা নাই, বাবা নাই, বোন নাই, সব দিক থেকে আমি অভাগা, বুঝছেন?
অনেকে বলে হচ্ছে বাইরে টাকা দিয়ে নিজে ট্রিটমেন্ট করি না, এই জন্য বাচ্চা কাচ্চা হয় না। এই যে আমার বিয়ে হয়েছে রাজের সাথে 1.5 বছর হয়নি, এখনো 1 বছর 3 মাস 4 মাস, এর মধ্যে শুধু 3 মাস আমি ঘরে ছিলাম। গত 1 বছর যাবত আমি ডাক্তার দেখাই, 1 বছর যাবত ডাক্তার দেখাই, এমন কোনো পরীক্ষা নাই যেটা করে নাই। প্রতি মাসে ওষুধ দেয়, সেই ওষুধগুলা খাই, প্রতি মাসে পরীক্ষা করে পরীক্ষাগুলো করাই। এখন 2 মাস যাবত পরিস্থিতি অনেক খারাপ, যার জন্য ডাক্তার দেখানো হয় না। এর জন্য হচ্ছে ওষুধও খাওয়া হয় না। তো এখন আমার আমার আসলে একটা কথা আছে না যে দুঃখ মরলেও যায় না। তো আমি হচ্ছে আমার দুঃখ আসলে কখনো যাইব না, এটা কখনো যাবার না। আমি সব কিছু আমার কপালের উপরে ছাইরা দিছি। আমার কপালে যদি সুখ থাকে তাহলে হইব, আর যদি আমার মানে বড় কথা কওয়া উচিত না, তারপরও কই, আমার যদি স্বামীর সংসার যদি আমি করি তাহলে রাজের সংসারই করব। আর যদি স্বামীর সংসার না করি, যদি রাজের সংসার আমার দ্বারা না হয়, আমি আর কোনোদিন সংসার করব না, কোনোদিন বিয়ে বসবো না। যদি আমার এখান থেকে চলে যাইতেই হয়, আমি চাই না, আমি আমার জীবনের শেষ ধৈর্য পর্যন্ত ওয়েট করব এখানে, যাতে এই সংসারটাকে বাঁচাই রাখতে পারি। আর যদি আমার দ্বারা সম্ভব না হয়, তাহলে আমি আর কোনোদিন কোনো ছেলের সাথে সংসার করব না। আল্লাহ যেভাবে আমার দিন রাখছে সেভাবেই আমার দিন যাবে। কারণ আমার আসলে ভাগ্যটা অনেক ভালো, তো এই ভাগ্য নিয়ে যেদিকে যাবো এরকমই হবে। আমার নানি দিদির একটা কথা বলতো, বিয়ে না হতে যার পেট না ভরে তার কখনো বিয়ে লাগাতে পেট ভরে না। আমার যদি এই সংসার না হয়, যদি না করতে পারি, আর কখনো সংসার করব না, বিয়ে করব না, বিয়ের সাথে ভিতরে আমি আর কখনো যাব না। বিয়ে করার শখ মিটে গেছে, সত্যি কথা। মেয়ে মানুষ, কত মানুষের কত কথা শুনি এই ব্লগিং লাইফে আইসা। আজকে স্বামী ছাড়া দেখা কত মানুষ কত কথা কইছে, তারপরে বিয়ে বসছি, যে স্বামী থাকলে হয়তো কইব না। বিয়ে বসছি বড় অনেক মানুষের অনেক কথা শুনছি, বিয়া করার নেশা, বিয়া করা ব্যবসা, অনেক কথা শুনছি। আর ভালো লাগতেছে না আসলে শুনতে শুনতে। যদি সংসার করতে হয় তাহলে রাজার সংসারই করব, আর যদি না করতে পারি রাজার সংসার, তাহলে সংসারই করবো না কোনোদিন। কোন অভিশাপের ফল আমার লাইফে, আমার সংসারে আমি জানি না। কোনো পাপের ফল না কোনো অভিশাপের ফল বলতে পারি না। আল্লাহ পাক কিসমতে কি রাখছে সেটাও বলতে পারি না। আমার আসলে কারোর না অভিযোগ করতে ভালো লাগে না, সত্যি কথা। এই যে এখানে থাকি, সংসার করি, চারপাশে যে যা কয় আমি শব্দ করি না, হজম করি সবকিছু, কোনো এক্সট্রা কথা বলি না। ভালো না লাগলে এই ঘরে এসে বসে থাকি, বা সে যদি এই ঘরে থাকে আমি ওই ঘরে যাই বসে থাকি। তারপরেও যদি বিরক্ত হয়ে যায় বাইরে চলে যাই, তর্ক করি না। জীবন নিজের হাত দিয়ে নষ্ট করছি, কারোর কিছু বলার সুযোগ নাই।
উফ, আমি আর কিছু বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।